सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা গতদিনের ভিডিওতে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কিছু আলোচনা করেছিলাম। যে প্রমুখ যে সমস্ত জয় এবং পরাজয় হয়েছে তাদের জন্মছকে তাদের গ্রহ অবস্থান, সেখান থেকে কোন কোন গ্রহর একটা বিশেষ অবদান প্রভাব পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। বুধের যে বক্রি বুধের যে রিটার্ন, যে মীন রাশিতে জড়ত্ব যোগ রাহুর সঙ্গে, মঙ্গল রাহুর মীন রাশিতে অঙ্গারক যোগ, সাড়ে সাতি ঢাইয়া, এই সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষের যে সূত্রগুলো, যে প্রভাবগুলো, তার যে প্রতিফলন আমাদের জীবনে, সেগুলোকে আমরা নোটিং করে একটা এখানে ম্যাপিং করে আমরা বোঝার চেষ্টা করেছি যে যারা জিতেছেন এবং যারা হেরেছেন তাদের জয় এবং পরাজয়ের কারণ কী। আজকে আমরা এই 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল, তার বিশ্লেষণ একটা আরও অনেক বৃহত্তর আঙ্গিকে করব, যেটা আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি গত ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও একই কথার পুনরাবৃত্তি করব যে কোনো পলিটিক্যাল স্ট্যান্ড নয়, আমরা সাধারণ মানুষ খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করব যে এত বড় যে একটা ন্যাশনাল লেভেলে ঘটনা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে এত বড় একটা ইভেন্ট, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসির যে একটা ইলেকশন, সেখান থেকে যে ফলাফল, সেই ফলাফলের মাধ্যমে সৌরমণ্ডলের গ্রহরা আমাদের কি বার্তা দিচ্ছে। আমরা তো সাধারণ চুনোপুটি, আমাদের অস্তিত্ব তো আরও অনেক কঠিন, আরও অনেক বড় সংগ্রাম, অনেক আরও বড় সংঘাত সংঘর্ষের জীবন আমাদের। সুতরাং আমাদের জন্য যে লেসেন্সগুলো আছে সেগুলো আমাদের পিক আপ করা এবং ফলো করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ট পোল অ্যানালিসিস যা চলছে, নানান রকম প্রতিটা সংবাদ মাধ্যম, ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল, সকলেই সমস্ত মানুষকে নিয়ে আলোচনা করছেন। সেই পোস্ট পোল অ্যানালিসিস শুনতে শুনতে আমার হঠাৎ একটা জিনিস খুব জোরালোভাবে স্ট্রাইক করে এবং সেখান থেকেই এই ভিডিও, এই আলোচনার উৎপত্তি। আপনারা সবসময় কিছু অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষশাস্ত্রের তাত্ত্বিক বিষয় জানতে চান, সময় হয়ে ওঠে না এত গোচর, এত ট্রানজিটের কারণে। তো আজকে এই তাত্ত্বিক আলোচনাটা একটু করবো, এবং এটা শুধুমাত্র তাত্ত্বিক না, অ্যাকচুয়ালি এটা ফলিত। কারণ এই তত্ত্বটাকে যদি আমরা জীবনে ফলো করি তাহলে আমাদের জীবনে ফলাফল কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। তো একটা খুব ইউনিক থট আমার মনন চিন্তনের মধ্যে প্রবেশ করে এই পোস্ট পোল অ্যানালিসিস থেকে, এবং থটটা এইটাই যে একটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, সবচেয়ে বড় গণতন্ত্র, তার যে প্রমুখ নেতা প্রাইম মিনিস্টার, তার জীবনের যে ঘটনা, আফটারঅল একটা জিনিস মনে রাখতে হবে যে দেশের প্রাইম মিনিস্টার কিন্তু পুরো দেশের জনগণের নেতৃত্ব করছেন। হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সিটিজেন্স অফ দ্য নেশন। একজন গত ভিডিওতে কমেন্ট করেছেন যে পশ্চিমবঙ্গের এই ফলাফল কেন হলো। তো এই প্রসঙ্গেই বলি যে দেশের নেতা যখন লিড করছে দেশকে, তার জীবনে যে ঘটনা, সেইটাই কিন্তু অন্যান্য ঘটনার কারণ। তো পশ্চিমবঙ্গকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলে ধরতে পারি, কারণ ওভারঅল এই 2024-এর নির্বাচনের যে রেজাল্টটা, সেটা কিন্তু টোটালি সম্পূর্ণভাবে শনির একটা শিক্ষা, শনির একটা শাস্তি। 2024 আমরা জানি 2-2-4-8 শনির বছর, আমরা বহু আলোচনা করেছি এই সংখ্যাতত্ত্ব নিয়ে। সুতরাং শনির বছরে শনির যে প্রভাব, সেটা
যে কতটা জোরালো সেটা কিন্তু শনি মহারাজ বুঝিয়ে দিলেন, এবং এই শনির প্রভাব নিয়েই আজকের মূল আলোচনায় প্রবেশ করার আগে পায়েল সরকার 7473, আপনি গত ভিডিওতে কমেন্ট করেছেন যে পায়েল সরকার 7473 গত ভিডিওতে, ইলেকশনের ভিডিওতে আপনি মন্তব্য করেছেন যে সব কিছু হয়ে যাওয়ার পরে বলেন। ম্যাডাম সরকার, আপনাকে আমি একটু অবগত করতে চাই যে প্রথম কথা, আমি কিছু বলি না, সবই গুরু আর ইষ্টর ফল। এই যে আসনে বসেছি, এই আসনকে আমি ব্যাসপীঠ বলে মনে করি, এবং যা কিছু বলি সেটা তার কৃপা, তার একটা আশীর্বাদ, তার একটা শক্তি, তার একটা ঊর্জা। যে শক্তি, যে ঊর্জা, যে কৃপা, যে আশীর্বাদ দিয়ে আমি একটা চ্যানেলের মিডিয়ামের কাজ করি, যে চ্যানেল, যে মিডিয়াম আপনাদের সকলকে 2019 ডিসেম্বরে করোনার কোভিড-19 প্রেডিকশন করেছিল, আমি করিনি, এটা সম্পূর্ণ একটা চ্যানেল আমি মনে করি। তো প্রথমে ওইখানে আপনার ভুলটা সংশোধন করলাম। দ্বিতীয় হচ্ছে যে 2024 যে ইয়ারলি প্রেডিকশন, যেটা 2023 ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে করা হয়, আপনি একটু ভিডিওটা সার্চ করে দেখে নেবেন যে 2023 শেষ প্রান্তে যখন 2024 নিয়ে আলোচনা করেছি, তখন একটি ভিডিওতে আমি স্পষ্ট রূপে বলেছি, জেনারেল গোচর যখন আলোচনা করেছি, যে 2023 অক্টোবর 30 যে রাহুকেতুর গোচর হবে, রাহুকেতু যে মেষ আর তুলা থেকে মীন আর কন্যায় সঞ্চার করবে, সেই সঞ্চারের কারণে ভারতবর্ষের রাজনৈতিক চিত্র পরিবর্তন হবে এবং ভারতবর্ষের রাজনীতির উপর বিশেষ পরিবর্তন আসবে, বিশেষ প্রভাব ঘটবে। এটা কিন্তু পরিষ্কার বলা আছে। এবং এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনটা হয়েছে, তার একটা প্রধান কারণ হচ্ছে মাইনরিটি আর ওবিসি ভোট। যে মাইনরিটি আর ওবিসিকে আমরা রাহুকেতু থেকে দেখে থাকি, যে রাহুকেতুকে আমরা মাইনরিটি ওবিসির কারক গ্রহ বলে থাকি। তো সমস্ত ভিডিও যদি ফলো না করেন, তাহলে কিন্তু সব তথ্য আপনার কাছে থাকবে না, এবং সেক্ষেত্রে কিছু ভুল উল্লেখ, কিছু ভুল উক্তি হবে। সেটা আপনার জন্য ভালো নয়, আমার জন্য তো ভালো নয় বটেই। আপনি অবশ্যই 2023 ভিডিওটা দেখে নিজের ভুলটাকে সংশোধন করে নেবেন। এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করি। যে বিষয়টা আমাকে খুব স্ট্রাইক করেছে, যে কারণে আজকের ভিডিও, সেটা হচ্ছে যে এই যে ফলাফলটা 2024 লোকসভা নির্বাচনের যে ফলাফল, এই ফলাফল না হয়ে যদি বিজেপি হেরে যেত, তাহলে কি হতো? বিজেপি হারলো না, বিজেপি জিতলো, কিন্তু জিতটা সুখের নয়। নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, চতুর্থে শনির ঢাইয়া চলছে, যেটাকে আমরা কণ্টক শনি বলি, অর্থাৎ খুব বেদনাদায়ক। ইট ইজ ভেরি ভেরি পেইনফুল। তো এই যে কণ্টক শনি, আমরা আগের দিন আলোচনা করেছি যে সাড়ে সাতি সমাপ্ত হওয়ার 2.5 বছর পর যে চতুর্থে শনি, কণ্টক শনির ঢাইয়া হবে, সেটা কিন্তু ভীষণ কষ্টদায়ক হয়। ইট ইজ ভেরি ভেরি পেইনফুল, এটা ভীষণ পীড়াদায়ক। তো বিজেপি যদি হেরে যেত, তাহলে কি পরিণতি হতো? আর এখন যে হারলো না, কিন্তু বিজেপির একটা কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হবে, তার কারণে কি পরিণতি? এইটাই হচ্ছে শনির শাস্তি। এইভাবেই শনি কাজ করেন। শনি একটা আমাদের প্রাইম মিনিস্টারকে
শাস্তির মাধ্যমে সুযোগ দিলেন। দিস ইজ হাউ স্যাটার্ন ওয়ার্কস। যে সংখ্যা, ভোট সংখ্যা হারিয়েছে বিজেপি, তাতে কিন্তু পরিস্থিতি একেবারে পরিবর্তন হয়ে গেল। মনে রাখতে হবে, বৃশ্চিক কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, ট্রান্সফরমেশনের ক্ষেত্র, এবং তার সঙ্গে শনিও কিন্তু ট্রান্সফরমেশনের গ্রহ, এবং কমপ্লিটলি একটা রূপান্তর, পরিবর্তনের জায়গা। তো শনি এবং বৃশ্চিক এই দুটো বিষয়ের পূর্ণ ফল কিন্তু আমরা এই ইলেকশন রেজাল্টে পাচ্ছি। এই আলোচনার উদ্দেশ্য আবারও আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের জন্য এটা একটা বিশেষ লার্নিং লেসন। তো এই যে ভোট সংখ্যা হারিয়েছে, 63টা সিট কম পেল, আর মেজরিটি নেই, এবার জোট সরকার, কোয়ালিশন সরকার, এবার একটা সম্মেলন, সংযোগ, একটা সর্বসম্মতির মাধ্যমে কাজ করা, একটা সহযোগিতা, আলোচনা, সম্বন্ধ বজায় রেখে কাজ করা, এই যে পুরো সিস্টেমটা, ফাংশনটা পরিবর্তন হয়ে গেল, এই পরিবর্তনটাই হচ্ছে শনির কাজ। শনি কিন্তু 7.5তেই নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারকে ওই উচ্চতা দিয়েছে, ওই সাকসেস দিয়েছে। কেন দিয়েছিল? সেটা তার কর্মফল, হি ডিজার্ভস ইট। তাকে সেই শ্রেষ্ঠত্বের জায়গা দিয়েছে, এবং 10 বছর, ওয়ান ডেকেড উনি রাজত্ব করেছেন, আধিপত্য বজায় রেখেছেন। কিন্তু এই যে ভোটের ফলাফলটা, এই ভোটের ফলাফলে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এবং বৃশ্চিকের জন্য, দেখুন, প্রত্যেকটা রাশি লগ্নের কিছু কিছু গুণধর্ম আছে। তো যেরকম কর্কট, যে আরেকটি জলতত্ত্বের রাশি লগ্ন, কর্কট হাইলি ইমোশনাল। কর্কটকে যদি আপনি প্র্যাকটিক্যাল হতে বলেন, অসম্ভব, ইম্পসিবল, ডিএনএতেই নেই, ওটা ডরমেন্ট ডিএনএ। আপনি যদি মকরকে ইমোশনাল হতে বলেন, সেটাও তার ডিএনএতে নেই, ইম্পসিবল। আপনি যদি মিথুনকে বলেন কথা কম বলো, ইম্পসিবল। তো এই জায়গাগুলো কিন্তু এক একটা রাশি লগ্নের এক একটা মৌলিক গুণধর্ম। শনির কাজ হচ্ছে 7.5 আর 2.5 ওই মৌলিক গুণধর্মতে আঘাত করা। তো বৃশ্চিকের জন্য সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে আমি অহংবোধকে দমন করে সহযোগিতা, আলোচনা, সম্বন্ধ, এই যে একটা সর্বসম্মতি নিয়ে চলা, একটা সকলের সঙ্গে একটা সহযোগিতা, মৈত্রী ভাব, অ্যালাইজ অ্যান্ড কনসেনসাস, এটা হচ্ছে ইম্পসিবল। এটা বৃশ্চিকের ডিএনএতেই নেই। আমাদের প্রাইম মিনিস্টার, দেশের নেতার কথা ভাবতে হবে না, সাধারণ মানুষের মধ্যেই এটা অ্যাবসেন্ট। সর্বসাধারণ মানুষের মধ্যে যে বৃশ্চিকের যে গুণধর্ম, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যেই পাই। তো এই যে মেজরিটি নেই, এই যে এখন কোয়ালিশন গভর্নমেন্ট, এই যে জোট, এইটার ক্যাপাসিটিটাই প্রাইম মিনিস্টারের মধ্যে নেই। এবং আজ অবধি 22-23 বছর ধরে উনি যে ফুল অথরিটি, ফুল কর্তৃত্ব নিয়ে কাজ করেছেন, ওনার জীবনে সেইভাবে উত্থান পতন কিছু হয়নি গত 22-23 বছরে। ওনার পক্ষে এই পরিবর্তনটা,
এই শুয়োপোকা থেকে প্রজাপতি সাংবাদিক মহলে বলছে যে মোদিজি হ্যাজ টু বিকাম বাজপেয়ীজি। এই যে পরিবর্তনটা, এইটা হচ্ছে সবচেয়ে কঠিন। আজকে যদি বাজপেয়ীর মতো চারিত্রিক গুণধর্ম প্রদর্শন করতে হয় মোদিজিকে, বাজপেয়ীজির যে ক্যারেক্টার চরিত্র সেটাতে যদি ওনার নিজেকে মেকওভার করতে হয়, এটা তো হারকুলিয়ান টাস্ক, এবং এটাই শনির কাজ। বিজেপি যদি হেরে যেত বা মোদিজি যদি হেরে যেতেন, মোদিজি সাংঘাতিক ভোট লস করেছেন, 1.5 লক্ষের উপর ভোট লস হয়েছে, কিন্তু হারেননি। বিজেপি হেরে গেলে, মোদিজি হেরে গেলে, সিচুয়েশন থেকে বেরিয়ে গেলে, এই কষ্ট, এই যে একটা নির্যাতন, এই যে একটা পিষে দেওয়া, চূর্ণ বিচূর্ণ, এই যে মন্থন, বৃশ্চিকের যে মন্থন, যে চার্নিং, সেটা কিন্তু তার আর কোটায় থাকতো না, একদম সিচুয়েশন থেকে বেরিয়ে যেতেন। কিন্তু সেই সিচুয়েশন কিন্তু শনি হতে দেবে না। শনি আপনাকে যে পীড়াটা দেবে, যে শাস্তিটা দেবে, যে কষ্টটা দেবে, সেটা কিন্তু শনি দেবে এই কারণে যে শনি আপনার মধ্যে পরিবর্তনটা চাইছে, আপনার দোষ ত্রুটিগুলোকে সে নির্মূল করে আপনাকে আরও উন্নত করবে। এই জন্য শনির শাস্তিটা সবসময় সুযোগ। স্যাটার্নস পানিশমেন্ট ইজ অলওয়েজ আ চান্স, আ সেকেন্ড চান্স, এবং সেই সেকেন্ড চান্সই দেশের প্রধানমন্ত্রীকে এবং বিজেপিকে স্যাটার্ন দিয়েছে, যে ডায়ালগ, ডিসকাশন, কোলাবোরেশন অ্যান্ড অ্যাসোসিয়েশন, এই যে একেবারে একটা অন্য ফর্মুলা, পুরোপুরি একেবারে আকাশ পাতাল পার্থক্য, দিন আর রাতের পার্থক্য। এইখানে এই যে চেঞ্জটাকে ফেস করতে হবে। যুদ্ধে যারা বন্দী হয়, প্রিজনার্স অফ ওয়ার, তাদের প্রচণ্ড টর্চার করা হয়, এবং তারা চায় যে তাদের ওই টর্চারটা না করে মেরে ফেলা হোক, মৃত্যুটা তাদের কাছে কাম্য হয়, কারণ তারা ওই টর্চারটাকে নিতে পারে না, ইট ইজ ইম্পসিবল। তো এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এবং বৃশ্চিকের ক্ষেত্রেও এই যে প্রাণ যায় পর তেবার না যায়, এইটা একটা বিশেষ 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 কষ্ট। এবং আগামী 1.5-2 বছর তো বটেই, সামনে বৃহস্পতির অতিচার গতি আসছে, তো বৃহস্পতি দেবগুরু অতিচারী হবেন, সেটা একেবারেই ভালো জিনিস নয়। সামনে শনি 29শে জুন বক্রগতিতে যাবেন, সেটাও যথেষ্ট ডিফিকাল্ট। তো গভর্নমেন্ট রান করা, গভর্নমেন্টের স্টেবিলিটি নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং এই যে কোয়ালিশন গভর্নমেন্ট, তার মধ্যে যে দুটো ফ্যাক্টর, একটা আমাদের টিডিপি আর একটা জেডিইউ, এই যে দুটো ক্রাচ, দুদিকে দুটো ক্রাচ, একটা নিজের পায়ে হাঁটার যে ক্ষমতাটা, দেখুন শনি কিন্তু পায়ের কারক, লেগস, নিম্ন অংশ। তো মোদিজি যে নিজে চলবেন, উনি যে স্বাধীনভাবে নিজে এই রাজনৈতিক পথ চলাটা ওনার যে স্বাধীনভাবে হবে, সেই জায়গাটা কিন্তু শনি শেষ করে দিয়েছে। শনি কিন্তু সেইটা আর অ্যালাউ করছে না। কেন অ্যালাউ করছে না? কারণ শনি তার মধ্যে পরিবর্তন আনতে চায়, কিছু দোষ ত্রুটিকে নির্মূল করতে চায়। তো
তো এই যে একটা পায়ের দিকে আমরা বলি নিম্নাংশ পা, তো এই যে দুদিকে দুটো লাঠি টিডিপি আর জেডিইউ, এইটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে গেল। নানান রকম রাজনৈতিক আলোচনা হচ্ছে, কিন্তু আমরা দেখছি কি, আমরা দেখব যে এই যে সংকেত, লক্ষণ, ইঙ্গিত, উপসর্গ, আমাদের এইখানে নজর রাখতে হবে যে আমাদের জীবনে শনি আমাদের কি শিক্ষা দিচ্ছে, এবং সেই শিক্ষাটা আসলে আমাদের শনি একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছে, গিভিং আস এ সেকেন্ড চান্স, যে চান্সের মাধ্যমে আমরা নিজেদের পরিবর্তন করতে পারলে মারাত্মক লেভেলের রেজাল্ট। এই যে চান্সটা, এই যে সুযোগটা, এই যে পানিশমেন্টটা শনি দিয়েছে, এই চান্সে, এই সুযোগে যদি মোদিজি নিজের কমপ্লিট মেকওভার করে, যারা সাংবাদিক, যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা যে বলছেন যে উনি যদি বাজপেয়ীজির মতো আচরণ করতে পারেন, তাহলে যদি উনি সেই চেঞ্জটা, সেই পরিবর্তনটা যদি নিজের মধ্যে আনতে পারেন, তাহলে একটা মারাত্মকভাবে একটা অসীম দক্ষতার সঙ্গে কিন্তু উনি এই জোট সরকারকে চালাতে পারবেন। এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, তাতে যে শুধু প্রধানমন্ত্রী এবং তার দল শাস্তি পেয়েছেন তা নয়, বিশেষ পলিটিক্যাল অ্যানালিস্ট প্রশান্ত কিশোরজিও কিন্তু বিশেষভাবে শাস্তি পেয়েছেন শনির কাছে, এবং উনি সমস্ত পোস্টপোল ইন্টারভিউতে, সাক্ষাৎকারে এই কথা কিন্তু উনি স্বীকার করছেন। উনি বলছেন যে আমরা সকলে হাম্বলড হয়েছি, আমাদের শাস্তি দেওয়া হয়েছে, আমাদের যে দম্ভ, আমাদের যে অহংকার, যে ঔদ্ধত্য, যে আত্মবিশ্বাস, যে অভিমান, সেটা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা এখন T20 থেকে টেস্ট ক্রিকেটে খেলা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। আমাদের ঈশ্বর নতমস্তক করে দিয়েছেন, এটা কিন্তু উনি সমস্ত সাক্ষাৎকারে বলছেন। তো এই যে পরিণতিটা, এই যে পরিণামটা, রেজাল্টটা, এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। পুরো পরিস্থিতি থেকে বার করে আনলেন না, পরিস্থিতি ওইখানেই রেখে দিলেন, কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ। শনি একেবারে একটা কমপ্লিট চ্যালেঞ্জ, এবং 24/7 চ্যালেঞ্জ। রাতে শুতে যাওয়া থেকে সকালে ঘুম থেকে ওঠার পরমুহূর্ত থেকে মোদিজিকে ভাবতে হবে যে আমি কিভাবে এই অ্যালাইন, এই সংযোগ, এই সভায় সংগঠনকে নিয়ে চলব। একা নিজের যে সকলে এতদিন বলে এসেছেন যে তিনি স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, কর্তৃত্বপ্রিয়, সেই জায়গাটা একেবারেই আর কিন্তু থাকলো না। এবং চক অ্যান্ড চিজ, একটা কথা আছে ইংরেজিতে, চক অ্যান্ড চিজ মানে একেবারে বিপরীতধর্মী। তো এই যে দুটো পঙ্গুর যে লাঠি, লেম ম্যান স্ক্রাচ, একটা টিডিপি আর একটা জেডিইউ, যে প্রধান দুটো লাঠি, সেখানে কিন্তু আইডিওলজি, যে রাজনৈতিক মতামত, চিন্তা ভাবনা, সেখানে কিন্তু একেবারেই কোনো মিল নেই, সেখানে চক অ্যান্ড চিজ ডিফারেন্স। তো সেইটাকে কত বড় চ্যালেঞ্জ স্যাটার্ন থ্রো করে দিল। মঙ্গল রাহু হলো স্ট্রেট আউট। এইটাই হচ্ছে পার্থক্য গ্রহের প্রভাবের, হাউ দ্য প্ল্যানেটস প্লে আউট। স্মৃতি ইরানির দশমভাবে মিথুন লগ্ন, মিথুন রাশির দশমভাবে মঙ্গল রাহু অঙ্গারক যোগ ছিল, একেবারে সিন থেকে আউট।
আর কোনো থাকলেনই না পরিস্থিতির মধ্যে। কিন্তু নরেন্দ্র মোদীজিকে এবং তার দলকে একটা শাস্তির মাধ্যমে, একটা সুযোগ দিয়ে নিজেদের পরিবর্তন করার একটা বিশেষ কঠিন কঠিন পরীক্ষা সামনে। সম্ভবত 70-এর দশকের যে অভিনেতা ছিলেন খলনায়ক অজিত, আপনাদের অনেকেরই মনে থাকবে, তার অনেক জোকস ছিল যেগুলো খুব জনপ্রিয় ছিল। তো অজিতের একটা জোক ছিল লিকুইড অক্সিজেন। তো হিরোকে বা হিরোর লোককে যে ধরে আনতো, তার জিজ্ঞেস করা হতো তাকে যে বস ইসকো ক্যা কিয়া যায়, তো রবার্ট বলে একজন ছিল, তাকে সম্বোধন করে অজিত তার সলিউশন দিত। তো সেই লিকুইড অক্সিজেনের যে জোকটা, তাতে অজিত বলেছিল রবার্ট इसको लिक्विड ऑक्सीजन में डाल दो, लिक्विड इसको जीने नहीं देगा, ऑक्सीजन इसको मरने नहीं देगा। তো এই ভোটের যে পরিণতি, তাতে আমার এই লিকুইড অক্সিজেনের জোকটা মনে পড়ে গেল, যে যে কোয়েলিশন, যে জোটকে নিয়ে আজকের দিনে চলতে হবে প্রধানমন্ত্রীকে, বিজেপি সরকারকে, সেই কোয়েলিশন কিন্তু সেই লিকুইডের মতো, যে তাকে জিনে নেই দেগা। আর বিজেপি নিজের দলের যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স, 10 বছরের কর্তৃত্ব করার যে পাওয়ার, নরেন্দ্র মোদীজির তথাকথিত সকলের, তার যারা সমালোচক তারা যে বলেন যে তার যে ইগো, অ্যারোগেন্স, দাম্ভিকতা, ঔদ্ধত্য, স্করপিও বৃশ্চিকের যে অহংবোধ, সেটা তাকে মরতে দেবে না। সেটাই তো সার্ভাইভাল ইনস্টিংক্ট। বৃশ্চিকের এতটা পাওয়ার কোত্থেকে আসে? বৃশ্চিকের বা মেষের পাওয়ারটা আসেই তার সার্ভাইভাল থেকে। অহংবোধটা তার এত স্ট্রং, সেই জন্য সে সার্ভাইভ করতে পারে। এবং বৃশ্চিকের সঙ্গে তুলনাই করা হয়েছে ফিনিক্স পাখির, যে একেবারে ছাই থেকে, অ্যাশেস থেকে, একেবারে লো মাইনাস থেকে আবার তার উত্তরণ হয়, জাগরণ হয়, পুনরুজ্জীবিত হয়। তো এই যে অজিতের জোকটা ছিল, रॉबर्ट इसको लिक्विड ऑक्सीजन में डाल दो, लिक्विड इसे जीने नहीं देगा, ऑक्सीजन इसे मरने नहीं देगा। आज के बीजेपी सरकार के গ্রহরাজ শনি লিকুইড অক্সিজেনে ফেলে দিয়েছে, এবং এটাই হচ্ছে শনির সিস্টেম। শনি মঙ্গল রাহুর মতো AK-47 চালিয়ে দেয় না। শনি ধীরে ধীরে ধীরে, শনি মারবে না। শনির উদ্দেশ্য শাস্তির মাধ্যমে সংশোধন, এবং এই শাস্তির মাধ্যমে সংশোধন যে সফল হবে, যে শনির বার্তাটাকে বুঝবে, গ্রহণ করবে এবং শনির পথ চলবে, তার জীবনে কিন্তু একটা মারাত্মক পরিবর্তন, উত্তরণ এবং সাকসেস আসবে, যেটা আমরা কিছুটা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কেসে দেখেছিলাম। এমার্জেন্সির পর ওনার যে পরাজয় হলো, তারপর যে ওনার কামব্যাক হলো, ওই যে কামব্যাকটা, অবশ্য তারপরে আরও অনেক কন্ট্রোভার্সি পলিটিক্যাল ফিল্ডে, রাজনৈতিক ক্ষেত্রে সবসময় কন্ট্রোভার্সি থাকবে, পাওয়ার গেম থাকবে, পাওয়ার কোশন থাকবে, এগুলো থাকবেই। কিন্তু শনির বার্তাটা যে বুঝবে, প্রশান্ত কিশোরজি কতটা ফলো করবেন জানি না, সেটা সময় বলবে। কিন্তু উনি যে স্বীকার করছেন, ওনার যে স্বীকারোক্তি,
যে আমি অভ্রান্ত ভবিষ্যৎবাণী করতে আমি অক্ষম, আই অ্যাম নট ইনফলেবল, এই যে উনি পাবলিকলি বলছেন মিডিয়াতে, এটাই কিন্তু ওনার 50% একটা সংশোধন হয়ে গেল। এই স্বীকারোক্তিটা কিন্তু বিশাল ব্যাপার। এবং বহু মানুষ এই বিজেপির এই নরেন্দ্র মোদীজির যে এই নির্বাচনে যে ফলাফল, সমস্ত মিডিয়া সকলে যেভাবে সাংঘাতিক কামব্যাক, সাংঘাতিক পজিটিভ রেজাল্টের ভবিষ্যৎবাণী করেছিলেন প্রত্যেকটা এক্সিট পোল, তাদের মধ্যে দুজন মানুষ কিন্তু বিশেষভাবে বলেছিলেন যে 300 পার হবে না, 300-র নিচে থাকবে। এবং যোগেন্দ্র যাদবজি কিন্তু 240 বলেছিলেন। প্রভাকর পারকালা, যিনি আমাদের নির্মলা সীতারামনজির হাজব্যান্ড, স্বামী, এনারা দুজনেই কিন্তু ভীষণ জোর দিয়ে বলেছিলেন যে কিছুতেই 400 পার তো দূরের কথা, সাংঘাতিক ধাক্কা খাবে এই নির্বাচনে বিজেপি এবং মোদিজি। এবং একটা মার্কেটিংয়ে যে প্রোডাক্টের লাইফ সাইকেল হয়, যে একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে প্রথমে সেটা ইন্ট্রোডাকশন হয়, তারপর তার একটা বৃদ্ধি গ্রোথ হয়, তারপর তার একটা ম্যাচিউরিটি হয়, এবং তারপর তার পতন শুরু হয়, ডিক্লাইন। তো এই যোগেন্দ্র যাদবজি এবং প্রভাকর পারকালাজি দুজনেই কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেলের সঙ্গে তুলনা করে বলেছিলেন যে বিজেপি এবং নরেন্দ্র মোদীজির কিন্তু একটা ডিক্লাইন স্টেজে, লাইফ সাইকেলের ডিক্লাইন স্টেজে চলে এসেছে। এই যোগেন্দ্র যাদবজি পোস্ট পোল যে অ্যানালিসিস, যে সাক্ষাৎকার উনি দিচ্ছেন, সকলেই ওনাকে নিমন্ত্রণ দিচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন, উনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছেন। এবং ওনার এই কথাটা থেকেই কিন্তু আজকের এই ভিডিওর উৎস আমার। উনি বলেছেন যে সব কিছু আছে, দল আছে, দলের শাসন আছে, দলের নেতা আছে, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আর নেই। সেটা কি? সেটাকে উনি বলছেন ইকবাল, বলছেন ইকবাল নেই রাহা। অর্থাৎ ওই যে পাওয়ার, ওই যে তেজ, ওই যে সাকসেস, ওই যে একটা আত্মপ্রত্যয়, ওই যে একটা কনফিডেন্স, ওই যে কর্তৃত্ব, আসল জায়গায় শনি মেরে দিয়ে চলে গেছে। সব কিছু আছে অথচ কিছু নেই। এইটাই যেটা আপনাদের বলছিলাম যে স্করপিওর জন্য, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য, দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। হেরে যেতেন, অপোজিশনে চলে যেতেন, ঠিক আছে, কিন্তু যে একা চলতে চায়, যার কাছে অহংবোধ, আমি সাংঘাতিক গুরুত্বপূর্ণ, যিনি গত 22-23 বছর ধরে নিজের পুরো ওপিনিয়ন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী যিনি রাজত্ব করেছেন, কোনো দিন কারুর সঙ্গে কোনো জোট, কোনো সহযোগিতা, কোনো আলোচনা, কোনো সম্বন্ধ, কোনো ডিসকাশন, ডায়ালগ, কোলাবোরেশন হয়নি, যার, তাকে আজ প্রতিটা বিষয়ে সর্বসম্মতি নিয়ে সহযোগীদের সঙ্গে আলোচনা করে পথ চলতে হবে। এইভাবে কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে পরিবর্তন আনে এবং শাস্তির মাধ্যমে আমাদের কিন্তু স্যাটার্ন সুযোগ দিয়ে থাকে। এবং এই শাস্তিকে যদি আমরা মাথা নত করে স্বীকার করি, তাহলে আমাদের যে নবজীবন হবে, যে নবজাগরণ হবে, সেটা কিন্তু একটা মেজর সাকসেস। এবার সেখানেই চ্যালেঞ্জ। আমরা সবসময় কমপ্লেন করি না, অভিযোগ করি যে আমাদের এত কিছু ক্ষতি হয়ে গেল, এত খারাপ হয়ে গেল, কিন্তু
ক্ষতি আর খারাপটা এই কারণেই হয়, কারণ আমরা এই শাস্তিটাকে শুধু শাস্তির আঙ্গিকেই অনুভব করি। এটা যে আমাদের একটা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে, যে সুযোগের মাধ্যমে আমরা অতীতকে ছাপিয়ে ভবিষ্যতে নতুন রেকর্ড করতে পারি, সেই জায়গায় আমরা একেবারেই চিন্তাভাবনা করি না। সেই জন্য শনি একদম মোক্ষম জায়গায়, যেটাকে আমরা ফেটাল ফ্ল বলি, যেটাকে শেক্সপিয়ার হামার্শিয়া বলেছেন, আমি বহুবার আলোচনা করেছি। ওই ফেটাল ফ্ল মোক্ষম জায়গায় কিন্তু শনি আঘাতটা আনেন, শাস্তিটা দেন, এবং সেখান থেকে যদি আমাদের পরিবর্তন হয় তাহলে একটা অন্য শ্রেষ্ঠত্বের উচ্চতায় শিখরে আমরা পৌঁছতে পারি, নচেত পতন একদম নিশ্চিত। তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমরা সকলে এই বিষয়টা সম্বন্ধে অবগত হলাম যে আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষুদ্র জীবনে যে সমস্ত সিগন্যাল, সিমটম, সংকেত, ইঙ্গিত, লক্ষণ শনি মহারাজ আমাদের জন্য প্রদর্শন করবেন, সেগুলোকে যেন আমরা উপেক্ষা না করি, সেগুলোকে যেন আমরা লক্ষ্য করে যথার্থ তার ব্যবস্থা করি, এবং শনির শাস্তিকে গ্রহণ করে আমরা যেন দ্বিতীয় সুযোগকে আমাদের জীবনে, নবজীবনে একটা উপায় সেটা বুঝে সেই দ্বিতীয় সুযোগকে যেন আমরা অবশ্যই জীবনে মাথা নত করে আমরা যেন সেটাকে গ্রহণ করতে পারি। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।